যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি, সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা, বেআইনি কারাদণ্ড, হিংসা, সংখ্যালঘু নির্যাতন, এইসব বিভিন্ন বিষয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। এদিকে এবার চীনে গিয়েই চরমভাবে ফেসে গেলেন ডক্টর ইউনূস। এবার চীনেই বিচার শুরু হচ্ছে ইউনূসের। ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। এবার তবে কি চীনেই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে এমন কাণ্ড ঘটালো? মহাবিপদে পড়েছেন ইউনূস। হঠাৎ করে দর্শক কি ঘটতে চলেছে ইউনূসের ভাগ্যে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। অবশ্যই আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে। এই সংস্কার কমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের ঘোষায় বাতিল করে দিতে হবে। এই যে ইউনূস সাহেব চলে গেলেন 4 দিনের সফরে, এর মধ্যে কি সেনা কিছু করতে পারে? অবশ্যই পারে করতে। তাহলে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন। গতি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনূস সরকারের। বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ চাপ, সেই চাপের কাছে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তাকে কাজ করতেই হবে। তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে, না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে। ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনই বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি পাঠিয়েছেন। তা যেন ভদ্রতার মুখোশে লুকিয়ে থাকা কটাক্ষ, চাপা অসন্তোষ এবং কঠিন আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এই জরুরি অবস্থা আছে, এই আছে, সেই আছে, আর্মি মুভ করছে। তো মূল কথা হচ্ছে সেনাবাহিনীর কাজ করতেছে। কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস তার চেয়ারে বসা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক হলো ডক্টর ইউনূসকে তার পদ থেকে রিমুভ করা। দিস ইলেজিটিমেট অ্যান্ড ইলিগাল পিপল শুড বি রিমুভ ফ্রম দি administration what they are occupying forcefully. আমি অনুরোধ করব সেনাপ্রধানকে, তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে বলুন, আমরা আপনার সাথে আছি, দেশ আপনার সাথে আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাডহক ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডহক ভিত্তিতে 15 দিন বা 1 মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। সেখানে সব সেকশন অব দি অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের লোক, আরো অন্যান্য যারা আছে, দু একজন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয়, আই ডোন্ট লাইক ইট, বাট ইফ ইট ইজ নিডেড, নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল অ্যাডহক বেসিসে ফর 15 days 20 days 30 days যেকেই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে, মূল সরকার ফাংশন করবে। বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস, নট অ্যাবলিশড। সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে, পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। এই সংস্কার কমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের ঘোষায় বাতিল করে দিতে হবে। আর অনেক কিছু করতে হবে, সেগুলি আমি এখন বলছি না। পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সময় সময় বলবো। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে, তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা। এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা আমরা তারা ভুল করবে। সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে, তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে। এবং বাংলাদেশের জনগণ, আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে এইটুকু শিওর করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছে, আওয়ামী লীগের ফেসবুকে বলেছে, এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি। সারা দেশের মানুষ আজকে সেনাপ্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে, মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে, তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে করা শুরু হবে, সেখানে তারা সারা দেশের জনগণ
তাদের পাশে থাকবে। এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে, দ্যাট ইজ আপ টু দেম, বিকজ আই এম নট অ্যাওয়্যার অফ অল দি সিচুয়েশন। সো ইফ সিচুয়েশন ডিমান্ড, দে ক্যান ইম্পোজ স্টেট অফ ইমার্জেন্সি। আর যদি প্রয়োজন না হয়, কোনো দরকার নেই, ইমার্জেন্সির কোনো দরকার নেই, তারা তার করবে। বাট ইউনুস মাস্ট গো as soon as possible, as soon as possible time. এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনার সাপের ঝাড়ি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবে, আর সেই শক্তি নাই, সাথে দাঁত ভেঙে ফেলা হয়েছে, তারপরে সেই অ্যাটেনশনটা ইয়ে করবে। অর্থাৎ তাকে আইদার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে, অথবা তাকে বন্দী করতে হবে। আর সে যদি বন্দী হয়, তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে, যত রকমের অপকর্ম করতে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে আজ হোক আর কারো। তো এখন পরিস্থিতি সবকিছু ইয়ে করার জন্য আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোন রকমের কোনো অ্যাম্বিগুইটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়, এটাই দেশবাসীর আশা। আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন, একটা সম্ভাবনার কথা, এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে। কারণ চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে, কু বলুন আর সু বলুন যাই হোক, একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে, সেই না? আবার একটা গানের আর একটা লাইন বলি, সেটা হচ্ছে একটা হিন্দিতে একটা লতা মঙ্গেশকরের একটা গান আছে, সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে। তো ঝুট বলে কৌয়া কাটের মতো চীন গেলে তার পাখা কাটে। পাখা কাটে মানে তার যে ক্ষমতার পাখা, সেই পাখাটা কেটে যায়। কেন বলছে কথাটা এই জন্যই বলছি, দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে। আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না, কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে। সেটা দেখুন, এই যে শেখ হাসিনা, তিনি 2024 সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে, ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে। সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন। তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা। আবার দেখুন হুসেন মোহাম্মদ এরশাদ 1990 সালের 5 নভেম্বর, এক মাসের এই সময় তিনি করলেন কি, চীন সফর সেরে ফিরে এসেছিলেন 1990 সালের 5 নভেম্বর তারিখে। আর এক মাসের মধ্যেই তার ক্ষমতা চলে গেল। তিনি মারা যাননি, শেখ হাসিনাও মারা যাননি, তিনিও সুস্থ আছেন, ভালো আছেন, ভারতের অতিথি হয়েছেন। আর হুসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতাচ্যুত হলেন, কিন্তু তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন। তিনি ক্ষমতা হারান কত তারিখে? ওই যে বললাম 5 নভেম্বর 1990-এ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে, আর ক্ষমতা তিনি হারালেন 6 ডিসেম্বর 1990, এক মাসের মধ্যে। এরপর ধরুন জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার শেষ সফর করেছিলেন কোথায়? চীনে। তিনি 1981 সালের 15 এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন। তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে। সেই নিহত হওয়ার তারিখটা কোথায়, কবে? তার তারিখটা হচ্ছে 30 মে 1981। অর্থাৎ 1981 এপ্রিলে, 15 এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে, আর তিনি নিহত হলেন কবে? 30 মে 1981, ঠিক 1.5 মাসের ব্যবধান। একই কথা, এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয়, এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের, মানে চীন আমাদের যে মহাদেশের মধ্যে আছে, এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে, অনেকের পেটের ভাত জোটে, চীনের থেকে ঋণ নিয়ে খায়, তারপর সেই ঋণের দায়ে তাদের সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে। বাংলাদেশ তার অন্যতম। আর অন্যতম কি আছে? পাকিস্তান। সেই পাকিস্তান দেখুন, পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন, তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে, তারপরই তার পতন ঘটল, তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো, এখন জেলখানায় আছেন। তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার, তিনিও তার শেষ সফর কোথায়? চীনে। তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে, সে এরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে। তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে, অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে আর ভাত জুটবে না, কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না, বলে যে এরা হচ্ছে অপয়া। তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে, বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা চীন সফর চীন সফর সেরে দেশে ফিরলে তাদেরও পতন ঘটে, চীন তাদের কাছে অপয়া। আমাদের ইউনূস সাহেব চীনে গেছেন 4 দিনের মধ্যে, পরে তার ফিরবার কথা। দেখা যাক
তিনি ফেরেন কিনা, নাকি ওই বেইজিং থেকে তিনি ফুরুত করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও। তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি, কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন। তার গুরুদেবকে, তার গুরুদেব বলবো না, তার গুরু ভাই বলা যায়, যিনি ভারত বিরোধিতায়, যিনি ইউনুস সাহেবকে বোধহয় ভারত বিরোধিতায় ইউনুস সাহেবকেও হারিয়ে উপরে উঠে গিয়েছেন, সেই মৌলানা বলবো নাকি জামাতি পিনাকি। এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে, আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে, গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন। আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে ফেরেস্তা হয়ে যায়, আর ক্ষমতা থেকে চলে গেলেই সে হয়ে যায় ভিলেন। এখন ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর দেখা গেল তার বিরুদ্ধে যে অত মামলা ছিল, মানে এগুলো থেকে তিনি একবারে নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন। যেমন তার একটা মামলা ছিল, সেটা হলো মানি লন্ডারিং মামলা। তো এটা তিনি ক্ষমতায় আসেই সেটাকে বাতিল করে দেন। এখন এই যে মামলা বাতিল হয়ে গেল, সেটা সঠিক ছিল কিনা তার রায় হবে আগামী 23 এপ্রিল, এবং এই রায় দেবেন আপিল বিভাগ। এখন ইউনুসের আইনজীবী দাবি করেছেন যে এগুলো হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। এখন প্রশ্ন হলো যে ইউনুস ক্ষমতায় আসতেই দুদক ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করে নিল কেন, প্রত্যাহারের আবেদন করলো কেন? মানে এটা কি তাকে খুশি করতে, সরকারকে খুশি করতে, নাকি অন্য কিছু? এখন আমরা দেখছি গ্রেনেড হামলা যে মামলা ছিল, সেই সবাই খালাস হয়ে গেল। এই গ্রেনেড হামলা এত মানুষ মারা গেল, তো এই সব হামলা কে করলো? এটাকে আবাবিল পাখি এসে পালাইয়া গেছে না অন্য কিছু? এখন হাসিনা ফিরে আসলে তার বিরুদ্ধে 260-70টা মামলা, এইগুলো তো হয়তো পানি হয়ে যাবে আবার। এখন আমরা যতটুকু জানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইউনুসকে ক্ষমতায় বসাতে রাজি ছিলেন না। প্রথম যেসব তথ্য বা সংবাদ বেরিয়েছে তাতে সেনাপ্রধান বলেছিলেন যে তিনি রাজি না, কারণ ডক্টর ইউনুস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু এই যে বৈষম্য বিরোধী নেতারা তারা যুক্তি দিয়েছিলেন যে এইসব মামলা হচ্ছে রাজনৈতিক মামলা, উদ্দেশ্য প্রণোদিত মামলা। যাই হোক, সামহাও তিনি আবার ক্ষমতায় বসছেন ইউনুস সাহেব, এবং সেনাপ্রধান তাকে মেনেও নিচ্ছেন। এখন ইতিমধ্যেই তার অনেকগুলো মামলা বাতিল করা হয়েছে। ইউনুসের 168টা মামলা ছিল তার নামে। এটা ফৌজদারি মামলা ছিল, দুর্নীতি দমনের মামলা, শ্রম আদালতের মামলা। এখন কথা হলো যে ইউনুস যদি তিনি একদম ওই যে কি বলা যায় যে ফুলের মতো পবিত্র মানুষ হয়ে থাকতেন, তাহলে আদালত যে তাদের উপর মানে যে আদেশ দিয়েছিল যে শ্রমিকদের, দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।